দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আমি শামসুজ্জোহার, আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আজকে আপনারা এর মধ্যে জেনেছেন ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ সহ প্রায় 3 দিন ধরে অন্তত 13টি বাসে অগ্নিসংযোগ ঘটেছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিবহন শ্রমিক এবং শিক্ষার্থীর সাধারণ মানুষের মধ্যে এই ঘটনার প্রভাব পড়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন এবং তারা মাঠেও নেমেছে। র্যাব, পুলিশ এবং বিজিবি সবাই মাঠে নেমেছে এরই মধ্যে। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা 13 নভেম্বর নিয়ে এত উৎকণ্ঠা কেন? যাচ্ছি আজকের অতিথির কাছে, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমেই যেটি বলবো যে বিচারের রায় ঘোষণার তারিখ দেয়া হবে আগামীকালকে অর্থাৎ 13ই নভেম্বর, সেটি নিয়ে সারা দেশে এক ধরনের উত্তাপ ছড়িয়েছে বলে আপনার মনে হচ্ছে কিনা, এবং এক ধরনের আতঙ্কিত আসলে কোন পক্ষ হয়েছে? সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নামেনি, নাকি আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রয়োজনের থেকে বেশি সজাগ হয়েছে? মানে কোন দিক থেকে আপনি আতঙ্কটা দেখছেন? এর মধ্যে যে ঘটনা আপনি পরিসংখ্যান দেখেছেন সেটি ক্রমে বাড়ছে, সেটি বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ। উলফা নেতা অনুপ চেটিয়া ভারতের খুবই একজন লিস্টেড টেরোরিস্ট ছিলেন, দীর্ঘদিন বাংলাদেশে আটক ছিলেন। 18 সালে ভোটের পরে শেখ হাসিনা সরাসরি নরেন্দ্র মোদীর সাথে কথা বলে বন্দি বিনিময়ের মাধ্যমে অনুপ চেটিয়াকে ভারতে পাঠিয়ে দেয়। ভারত অনুপ চেটিয়াকে ক্রস ফায়ারে মারেনি, যাবজ্জীবন সাজা দেয়নি, তাকে রাজনীতি করার দল দিয়েছে, তাকে নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছে এবং সে নির্বাচন করেছে। পরে চারু মজুমদার, কানু সান্যাল ওরা একসময় নকশালবাড়ি আন্দোলন করেছিল, পরে তারা আবার নির্বাচন করেছে। নির্বাচন করতে দিলে মানুষ আশায় থাকে যে আমি আমার দাবি, আমার অধিকার রাইটসগুলো আমি নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত করতে পারবো। তো যখন আওয়ামী লীগকে নির্বাচনের পথ থেকে দূরে সরানো হচ্ছে, ব্যান করা হয়েছে, খুবই ন্যাক্কারজনকভাবে ব্যান করা হয়েছে, কারণ আওয়ামী লীগের ব্যানটা লিগালি জাস্টিফাইড হয় না, বলা হয়েছে বিচারাধীন থাকার কারণে। কিন্তু সেই সময় পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারাধীন মামলা ছিল না। এটা একটা কন্ট্রাডিক্টরি এক্সিকিউটিভ অর্ডার। আবার ইলেকশন কমিশনের সেই অর্ডারের ভিত্তিতে সাথে সাথে সেটাকে আত্মস্থ করে তাদেরকে ডিলিস্ট করে দিয়েছে টেম্পোরারি। ইলেকশন কমিশন কিন্তু অস্থায়ীভাবে কাউকে ডিলিস্ট করতে পারে না। আমি জানি না 72 সালের পরে কখনো করেছে কিনা, আমার চোখে পড়েনি। আমার আইনে কখনো অস্থায়ী নিবন্ধন বাতিল এই শব্দটা আরপিওতে নাই। এবং আওয়ামী লীগ 14 থেকে 24 খুবই অনিয়মতান্ত্রিকভাবে দেশ চালিয়েছে। ইকোনমিটা অনেকদিন ভালো রাখতে পেরেছিল, পরে সেটা পারেনি। কিন্তু 3টি ভোট খুবই ক্ষতিগ্রস্ত করেছে দেশকে। একতরফা ভোট ছিল, ক্যাটার গভর্নমেন্ট বাতিল করেছে, কিন্তু তারা কিন্তু বিএনপিকে ব্যান করে নাই। একটা সিচুয়েশন তৈরি করেছিল, সেই সিচুয়েশনে বিএনপি নিজে থেকেই ভোট বর্জন করেছে। এটার পক্ষে বিপক্ষে অনেক বলা যাবে। 18 24 করেছে, 14 করেছে। এখন যখন আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এবং 13 তারিখে রায় হবে, স্বাভাবিকভাবেই অতীত ভোটগুলো বলে যে আওয়ামী লীগের 30% মোরাললেস একটা ভোট ব্যাংক সবসময় থাকে। জিয়াউর রহমানের সময় তারা অন নেগোসিয়েশনে 38টি আসন পেয়েছিল, সেখানেও তারা 30% ভোট পেয়েছিল। 86 সালে তারা 30% ভোট পেয়েছিল। আমরা ধরে নিতে পারি এটাও তাদের এখনও আছে। তো এই পার্সেন্টেজ অফ লোককে সরিয়ে রাখলে তারা রিয়্যাক্ট করবে, তারা প্রতিবাদ জানাবে, তারা ফিরে আসতে চাবে। তাদের ফিরে আসার কী পথ আছে? যারা চিহ্নিত অপরাধী তাদের বিচার হবে, তাদের বিচার প্রক্রিয়াধীন অসংখ্য মামলায়, তারা চাইলেও রাজনীতি করতে পারবে না, এত সোজা হবে না। বাকিদের কি হবে? এই যে বাকিদের কোনো ব্যবস্থা না করা, এটা হচ্ছে বিগত 15 মাসের একটি রাজনৈতিক ব্যর্থতা। যে কোনো মূল্যে বাকিদের একটা স্কিম বের করা উচিত ছিল, জোর করে চাপিয়ে দিলে হলো। আওয়ামী লীগকে জোর করে রিফর্ম করতে হতো গত 15 মাস ধরে ধীরে ধীরে করা। মানে আপনার যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে মানুষ অনেকে যেটা অনুমান করছেন, সবাই তো ধরা পড়েননি যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, তারা আওয়ামী লীগের হতে পারে, এটাই সবাই অনুমান করছে এবং সেটার কারণ আপনি ব্যাখ্যা করলেন। কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের সেই আলোচনাটা আমরা একটু পরে যাব, যদি এই জায়গাটা থাকে যে আমরা ঢাকার ভেতরের পরিবেশটা আপনি নিজেও দেখেছেন আজকে, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের ডিবি মহানগর পুলিশ যেটি বলেছে যে 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও বিভিন্ন জায়গায় আমরা কিন্তু খবর পাচ্ছি যেটা হয়তো আসছে। এছাড়াও র্যাব, বিজিবি, পুলিশ দায়িত্ব পালন করছে। ঢাকার বাইরেও একই ঘটনা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় এবং সেখানেও একই ধরনের ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ এটা আসলে ছড়াচ্ছে কিনা?
সারা দেশে, এই আতঙ্কটা বাড়বে কিনা? অবশ্যই একটা গুমট আবহাওয়া চলছে। এবং আমি বিশেষ করে কালকের কথা জানতে চাইবো, 13ই নভেম্বর, 13ই নভেম্বরকে ঘিরে বিশাল গুমট চলছে। 13ই নভেম্বর যে খুব বিশাল কিছু হবে তা না, 13 নভেম্বর 14 নভেম্বর হবে, কিন্তু আওয়ামী লীগ ছেড়ে দেবে না। আর আওয়ামী লীগকে দমন করতে গেলে যে শক্তিশালী শক্ত একটি সরকার দরকার, নিষ্ঠুর সরকার দরকার, এটা অন্তর্বর্তী সরকারের পক্ষে এতটা নিষ্ঠুর হওয়া খুবই ডিফিকাল্ট। আওয়ামী লীগ 14 সালে, 18 সালে, 24 সালে রিজিম ক্রিয়েট করে ফেলেছিল। প্রশাসন, পুলিশ, বিজেপি সহ সব কিছু তাদের রাজনৈতিক দল সহ একটা গ্রিপে ছিল। এখন তো সেই রিজিম ক্রিয়েট হয়নি। আওয়ামী লীগকে দমন করতে গেলে কঠোর হতে হবে, অনেক মানুষ মারতে হবে। এটা ডক্টর ইউনূস স্যারের জন্য করা অত্যন্ত কঠিন কাজ। বাংলাদেশে 53টি নিবন্ধিত দল, জি, এর মধ্যে 3-4টি দল বাদে অন্য দলগুলো এই কর্মসূচি দিলে কিন্তু পুলিশের এত প্রস্তুতি দেওয়া দরকার ছিল না। আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে বলেই পুলিশের এত প্রস্তুতি নিতে হচ্ছে। পুলিশের প্রস্তুতিরও একটা সীমারেখা আছে। বাংলাদেশে প্রচণ্ড গ্রাম আছে, গঞ্জ আছে, রাস্তাঘাট, একটা গাছ কাটলেও একটা জায়গায় 1 ঘন্টা ট্রাফিক হয়ে যায়, একটা ককটেল ফোটানো, প্রচুর আনএমপ্লয়েড লোক আছে। এদেশে প্যাসিফাই করা, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই রাজপথের জিনিসগুলো দমন করা অত্যন্ত কঠিন কাজ। এবং আরেকটা এই সরকার অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছে, রাজনৈতিক দলগুলোকে বলেছে আপনারা মাঠে থাকেন। অর্থাৎ আপনি বাংলাদেশের দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন। আপনার কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, 144 আছে, এমার্জেন্সি আছে, আপনি এগুলো না করে রাজনৈতিক দলগুলোকে বলছেন তোমরা একজনকে দমন করো ইফ নিডেড। তো সেটিও খুব ডেঞ্জারাস একটা জিনিস হচ্ছে। উনি বৈঠকের কথা বলেছেন যে মানে আপনি ঐকমত্য কমিশনের পরে সেই বিষয়গুলো নিয়ে বলছেন তো, যে দলগুলোর সাথে বৈঠক করবে। না, ওনারা বলছেন মাঠে থাকতে। এই আওয়ামী লীগের এই কর্মসূচি কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যেন মাঠে থাকে, মাঠে থেকে যেন তারা এটা প্রতিহত করে। জনগণের মধ্যে তীব্র অশান্তির সৃষ্টি হয়েছে এবং বেচাকেনা কমে গেছে, রেস্টুরেন্টের কেনাবেচা কমে গেছে, সমস্ত জায়গায় অর্থনীতিতে একটা শীতল ছায়া পড়ে গেছে। এটার জন্য একটা বিশাল নব্য সংলাপ ডাকতে হবে। আগের সংলাপটা ফেইল্ড, আগের সংস্কার ফেইল্ড, আগের সমস্ত এফোর্ট জলে গেল। এখন নতুন একটা এফোর্ট নিতে হবে। সেটা বিএনপি ডাক দিতে পারে, সকল দলকে নিয়ে বিএনপি জাতীয় সংলাপ 2 শুরু করতে পারে। এর মাধ্যমে একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে দেশটাকে নতুন দিকে নিতে পারে। না হলে এই হানাহানির পরে ভোট করা খুব কঠিন হবে। ভোটের পরে সরকার গঠন করে সেই সরকার দেশ চালানো অত্যন্ত কঠিন হবে। কালকের দিনটাকে ঘিরে মানে আপনি যেটি বলছিলেন যে এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে, গুমট পরিবেশ, আপনি এটাই বলছিলেন। তো সেইটাতে আমার মনে হয় যে এই সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো তারিখে কর্মসূচি ঘোষণা করে কোনো পরিস্থিতি তৈরি হয় এটি প্রথম। এবং কালকেই সন্ধ্যায় আপনাকে আরেকটু আপডেট করি, সেটি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এটি বলা হয়েছে। এর আগে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার চারদিকে হয়েছে এবং স্বাভাবিক পরিস্থিতি যে নাই সেটি অনেকটাই বোঝা যাচ্ছে। বিভিন্ন স্কুল সরকারি কোনো ঘোষণা না থাকলেও তারা সরাসরি ক্লাস করাবেন না, তারা অনলাইনে ক্লাস করাবে। কেউ কালকে জানাবে যে পরশু দিনের পরীক্ষা বা ক্লাস কি হবে, এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় আসলে নির্বাচনের আগের যে পরিবেশ থাকে, নির্বাচনী অনেকগুলো দল এরই মধ্যে আমরা দেখেছি মাঠে তারা প্রচারণার যে কাজ সেটা একভাবে শুরু করেছে অনেকগুলো জায়গাতেই। তাহলে এই প্রভাবটা আসলে ফেব্রুয়ারি পর্যন্ত গড়ানোর একটা ধারাবাহিকতা আপনি দেখছেন কিনা? ফেব্রুয়ারির আগে তো অ্যাটলিস্ট 45 দিন আগে আপনাকে তফসিল দিতে হবে, অর্থাৎ আপনাকে ডিসেম্বরের শেষ সপ্তাহে তফসিল দিতে হবে। তো এখন হচ্ছে গিয়ে তফসিলের আগে মাত্র 40 দিন আগে আমরা আছি। এখনই গুমট অবস্থা এবং এই পুলিশ প্রশাসন আওয়ামী লীগের একটা কর্মসূচি ঠেকাতে সম্পূর্ণ ব্যস্ত হয়ে গেছে। এই কর্মসূচি যদি তফসিল পিরিয়ডে থাকে তাহলে এর সাথে যুক্ত হবে প্রার্থীদের নিরাপত্তা, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা, প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব, আঞ্চলিক দ্বন্দ্ব, ন্যাশনাল দ্বন্দ্ব, পার্টির মধ্যে কতগুলো ইস্যু আসবে, সেটা সামাল দেবে কিভাবে? বেসামাল একটা ভোট হতে পারে ফেব্রুয়ারিতে, যদি 12 তারিখে ভোট হয়। তার আগে একটা পলিটিক্যাল রেজলিউশন লাগবে। ফেব্রুয়ারি 12 তারিখ বলছেন, 12 তারিখে যে ডেটটা করা হয়েছে সেই ডেটে যদি ভোট হয়, কিন্তু এটা তো ঘোষণা করেনি এখন, মানে আমরা শুনেছিলাম বিভিন্ন হতে পারে, আগে পিছিয়ে হতে পারে। তো সেটা একটা বেসামাল ভোট হতে পারে যে এতগুলো দ্বন্দ্বময় অবস্থা থেকে একটা হচ্ছে 56টি দলের মধ্যে 30টি দলকে ঐক্য প্রক্রিয়া ডাকা হয়নি, তারা ক্ষুব্ধ। যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে এখন 3টি ভাগ হয়ে গেছে। এই 3 ভাগ হয়ে যাওয়া একটি বলয় আর আরেকটা বিশাল অংশ প্রক্রিয়ার বাইরে বলয়। এদেরকে আপনি ভোটে সমন্বয় করবেন কিভাবে? এদের মধ্যে ভোটে সমন্বয় করার জন্য যে স্টেটসম্যানশিপ, যে লিডারশিপ দরকার ছিল সেটা বাংলাদেশে নাই। কালকে যদি মহামান্য চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যদি বক্তব্য দেন, সেই বক্তব্যে নতুনত্ব থাকবে বলে আমার মনে হয় না। নতুনত্ব থাকার মতো কিছু হয়নি বাংলাদেশে। ডক্টর স্বাধীন মালিক
উনি এই গভর্নমেন্টকে 10-এর মধ্যে 4 দিয়েছেন। উনি এটা বলেছেন। অর্থাৎ এই সরকারের একটা বড় জিনিস উচিত ছিল, যখনই দেখলেন যে ব্যাপক রিফর্ম করা যাবে না, সিঙ্গাপুর করা যাবে না, দেশটাকে ইউএসএ করা যাবে না, সুইজারল্যান্ড করা যাবে, ওনার দ্রুত ভোট দেওয়া উচিত ছিল। এবং 3 থেকে 6 মাসের মধ্যে ভোট দিলে সমস্ত প্রশ্নের অটোমেটিক পলিটিক্যাল সলিউশন হয়ে যেত। এবং তখন আওয়ামী লীগ খুবই নাজুক অবস্থায় ছিল, ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিল, পরাজিত অবস্থায় ছিল, পতিত অবস্থায় ছিল। তখন আওয়ামী লীগকে ফোর্সফুলি নেগোশিয়েট করানো যেত, খুব স্লিম স্পেস দিয়েও তাদেরকে কনফার্ম করা যেত ভোটে বা অন্য কোনো জায়গায়। এখন আওয়ামী লীগের হাফ ডেড অ্যানিমেল ছিল, তাকে ব্যান করে আপনি তার জন্য আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন রাখলেন না। এই যে আন্দোলন ছাড়া আর কোনো অপশন আওয়ামী লীগের জন্য রাখা হলো না, এটা একটা বিশাল পলিটিক্যাল মিস্টেক। এবং দেয়ার ইজ রিস্ক আওয়ামী লীগ খুব ছোটো ফর্মে আসছো, এখন আওয়ামী লীগ একটু বড় ফর্মেটে আসতে পারে, আবার বিনাশও হয়ে যেতে পারে। আওয়ামী লীগকে বিনাশ করতে যদি সমস্ত ইসলামিক দল বা বিএনপি নেমে যায় মাঠে, তাহলে 5-10 লক্ষ লোক মারা যাবে বাংলাদেশে। যেটাই হোক, রক্তপাত কিন্তু এড়ানো যাচ্ছে না। এই রক্তপাতটা অনায়াসে এড়ানো যেত, সেই রক্তপাত এড়ানোর পথে সরকার হাঁটেনি। এখন রক্তপাতের কথা আপনি যেটা বলছেন, এই মুহূর্তে যে কর্মসূচিটা আছে সেখান থেকে ঠিক সামনে যদি আমরা দেখি, আমরা কি পেছনের সেই উদাহরণের মতো, আপনার মনে আছে নিশ্চয়ই যে 2013 সালের শেষ, 14 সালের শুরু, সেই সময়গুলোতে আমরা দেখেছি যে লাগাতার কর্মসূচি, গাড়ি পোড়ানো, এবং এটা কিন্তু মাসের পর মাস, প্রায় 3 মাসের কাছাকাছি সময় ধরে এরকম হয়েছে। মানে ওই রকম একটা পরিস্থিতি আপনি অনুমান করছেন কিনা? ঠিক অতটা না হলেও তার কাছাকাছি হবে। এবং দেখা যাচ্ছে যে তাদের 3 মাস করতে হয়েছিল, এখন তো আমাদের তফসিল পিরিয়ডে আছে আর মাত্র 1 মাস 45 দিন। সো আওয়ামী লীগকে খুব বেশি দিন এটা করতে হচ্ছে না। এর মধ্যে অসংখ্য লোক আবার ফেব্রুয়ারিতে ভোট চাচ্ছে না, স্পষ্টতই বলছে 26 সালে ভোট হবে না। যারা সংবিধানের দোহাই দিয়ে বলছে 29 সালে ভোট হবে, এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। সংসদ ভেঙে দেওয়ার পরে আপনাকে 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যেই ভোট দিতে হবে। যেহেতু একটা এক্সেপশনাল সার্কামস্টেন্স, 6 মাসের জায়গায় এটা 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, অনন্তকাল হতে পারে না। আর সংবিধান নাই বলছেন, 300 আসনে তো ভোট হচ্ছে। 300 আসন কোথায় আছে? সংবিধানে আছে। আপনি নির্বাচন কমিশন কোথায় গঠন হয়েছে? সংবিধানের মাধ্যমে হয়েছে। ভোটের কনস্টিটিউয়েন্সি ব্যালট কিসের মাধ্যমে হচ্ছে? সংবিধানের মাধ্যমে হচ্ছে। সবই তো সংবিধানের মাধ্যমেই হচ্ছে। শুধু সরকারটা সংবিধানে নাই, তার একটা প্রোটেকশন নিয়েছিল সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে। নাও আওয়ামী লীগকে কীভাবে মূলধারায় আনা যাবে, কি ফরম্যাটে, এটার একটা গভীর চিন্তা, অ্যাগ্রেসিভ না হয়ে, প্রতিশোধ পরায়ণ না হয়ে, দেশের স্বার্থে বর্তমান সরকার এবং অন্যান্য দলগুলোর করা উচিত ছিল। সেটা না করে সকল দলই ভেবেছে যে তারা আওয়ামী লীগের ভোট পাবে। তারা কী করলে আওয়ামী লীগের ভোট পাবে, ঠিক সেদিকে বেশি নজর দিয়েছিল। তার থেকে উচিত ছিল আওয়ামী লীগকে কীভাবে রিফর্ম করা যায়। এবং আমরা কিন্তু 111-এ দেখেছিলাম জোরপূর্বক দলগুলোকে রিফর্ম করা হয়েছিল, কিছু পজিটিভ রিফর্মও হয়েছিল, ইনক্লুডিং নমিনেশনে পর্যন্ত। তো সেরকম কোনো উদ্যোগ তো আমরা দেখলাম মানে সেটাও আসলে খুব স্বাভাবিক কিনা, মানে যদি শর্ত সাপেক্ষে বলেন আপনি, সেটা আসলে স্বাভাবিক কোনো উদ্যোগ কিনা এবং সেইটা আসলে আপনি এক্সপেক্ট করেন কিনা। মানে আমি একটু যদি আজকের কথাই বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, যেটা চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বলছেন যে অপশক্তির আস্ফালনকে শক্তভাবে আসুন আমরা প্রতিহত করে, এবং অপশক্তি বলে তিনি যাদের বুঝিয়েছেন তিনি সেটি হচ্ছে, উনি তার বক্তৃতা অনেক বড় ছিল, সেখানে বলেছেন আওয়ামী লীগ এবং তার দোসর, তার মধ্যে আপনাদের নামটিও বলেছেন, জাতীয় পার্টির কথা এবং 14 দলের কথা বলেছি। এই 3টি বিষয়ে আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি এবং 14 দলকে ইসির কোনো সংলাপে যেন না ডাকা হয়, সেই আহ্বান আজকে জানিয়েছে গণ অধিকার পরিষদ, যাদের সঙ্গে আপনাদের এর আগেও এই ধরনের কথোপকথন হয়েছে, তারা সরাসরি দিচ্ছেন। অর্থাৎ এতে আমি আওয়ামী লীগের যে ঝুঁকিপূর্ণ এবং এ যাত্রা হচ্ছে না, সেটা মোটামুটি সাধারণ মানুষের কাছে স্পষ্ট। কিন্তু আপনার মনে হয় কিনা এতে জাতীয় পার্টিরও নির্বাচনে অংশগ্রহণ করা ঝুঁকিপূর্ণ অবস্থা এই মুহূর্তে আছে কিনা? জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে সেটি একটি নিকৃষ্ট ভোট হবে এবং সেই ভোটের সরকার খুব লো ম্যান্ডেটে থাকবে, এবং এত লো ম্যান্ডেট নিয়ে একটি সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারবে না। রাজনীতির অঙ্ক এটা বলে। গণ অধিকার পরিষদ তো নামটা হচ্ছে অধিকার রক্ষার, যাচ্ছে হচ্ছে প্রার্থীরা যেন হতে পারে না, স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, একটি দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীও হতে পারবে না, এটা হচ্ছে তাদের দাবি। বাংলাদেশে আরপিও আছে, সংবিধানে কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন আছে, অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজের দেশ আমরা, অর্থাৎ সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন সবাই ভোটে দাঁড়াতে পারবে। কিন্তু গণ অধিকার পরিষদ বললো যে এরা দাঁড়াতে পারবে না, ওদের দাবি। এই দাবি নির্বাচন কমিশন বাস্তবায়ন করবে কিভাবে, কোন আইনের বলে? নির্বাচন কমিশন তাহলে শপথভঙ্গ হবে। তাহলে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে তাদের শপথ ভঙ্গ করতে বলছে। এখন চরমোনাই পীর সাহেব আমাদের খুবই শ্রদ্ধার মানুষ, আমরা একসাথে অনেক প্রোগ্রামও করেছি এবং তিনিও 14 সালের ভোটে অংশগ্রহণ করেছিলেন।
বাংলাদেশের সকল রাজনৈতিক দল কোনো না কোনো বিতর্কিত ভোট অংশগ্রহণ করেছে অথবা বাস্তবায়ন করেছে। বিএনপি 15 ফেব্রুয়ারি ভোট করেছে, জামাত 86 সালে ভোটে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগ জিয়ার আমলে ভোটে অংশগ্রহণ করেছে। তো সকল দলই 18 সালে সকল দল অংশগ্রহণ করেছে। ইভেন 24 সালেও তো 29টি দল অংশগ্রহণ করেছে প্রায়। তা আপনি সবাইকে বাদ দিবেন? সবাই দোষরের সংখ্যা তো বেড়ে যাচ্ছে। আপনি প্রশাসনকে দুভাগ করেছেন, এক ভাগ দোষর, এক ভাগ নব্য। পুলিশকে দুভাগ করেছেন, সেনাবাহিনীকে দুভাগ করেছেন। দুভাগ করে কি দেশ চালাতে পারবেন? কখনোই না। দোষর শব্দটি একটি নব্য টার্ম, এটি দ্বারা আপনি ট্যাগিং করছেন আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আপনি প্রশাসনে দোষর বলে অনেককে সরিয়ে দিয়ে নিজের লোক বসাচ্ছেন, এবং সেটা তথ্য উপদেষ্টা বলেছেন যে যখন উনি প্রশাসন রদবদল করতেন, প্রমোশন দিয়েছেন, উনি বিএনপি এবং জামাতের লিস্ট ফলো করেছেন। তো এটার পরে কি আর সরকারের নিরপেক্ষতা থাকে? উনি তো নিরপেক্ষ দিয়ে করবেন। এই সরকার ভোট করবে কিভাবে? ওরা তো প্রশাসন সাজিয়ে দিয়েছে জামাত এবং বিএনপিকে। তাহলে তাদের অধীনে ভোট কিভাবে সুষ্ঠু হবে? তাদের অধীনে ভোট সুষ্ঠু হবে না। তো কেউ দোষর বললেই তো সে দোষর হবে না। দোষর বলছেন কেন আমাদেরকে? কারণ আমরা থাকলে আপনাদের রাজনীতির ছক মিলছে না। বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দল, তারা দেখছে যে জাতীয় পার্টি ভোট করতে পারলে তাদের প্রয়োজনীয়তা কমে আসবে। তারা ভাবছে জাতীয় পার্টি যদি ভোট না করে বা ব্যান করে দেওয়া হয়, তাহলে তারা বিএনপিকে জিম্মি করতে পারবে, ভোটে যাবে না, আসন বাড়িয়ে যাবে, এবং বিএনপি তখন বাধ্য হবে। ঠিক এই প্রসঙ্গে আপনি যেটি বলছেন যে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে মানে মাঠে প্রতিপক্ষ না থাকলে সুবিধা হয়, সেই জায়গাটি আপনি গণ অধিকার পরিষদটা আসলে যতটা, তার থেকে কি আপনার মনে হয় না যে জামায়াত ইসলাম অথবা এনসিপি আরও এগিয়ে এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে, বা তারা এই বিষয়টা বেশি মনে করছে, বা নাকি আপনারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন? আমার কাছে মনে হচ্ছে গণ অধিকার পরিষদ, জামাত, এবি পার্টি, এনসিপি এরা মোরাললেস এক সূত্রে গাঁথা। এটি একই ফিলোসফির বিভিন্ন মাত্রা, বিভিন্নভাবে আসন বাড়ানো, দর কষাকষি বাড়ানো, ভিজিবিলিটি বাড়ানো, এগুলোর জন্য তারা একই সূত্রের একটি নিয়ন্ত্রিত, রিমোটটা এক জায়গায় আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, সূত্রগুলো আবার মিলে যাচ্ছে। তো এই পুরো গোষ্ঠীকে আলাদা করে দেখার সুযোগ খুব কম। তো এদের মধ্যে জামাত ইসলামীর অবশ্যই সাংগঠনিক শক্তি অসাধারণ আছে, এটা অস্বীকার করা যাবে না। ভোটও আছে, ডাকসু নির্বাচনে তারা অনেক ভালো করেছে, এবং দেখবেন এই ডাকসু নির্বাচনে কিন্তু এই পুরো শক্তি এক জায়গায় কাজ করেছে ছাত্র নির্বাচনগুলোতে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি জামাত এই যে ঐক্যটা করেছে এদের সবাইকে নিয়ে, জামাত দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার সুযোগ দেখছে। ইনফ্যাক্ট জামাতের এখন ক্ষমতা যাওয়ার দরকারও নেই। জামাত প্র্যাকটিক্যালি এখন এই অবস্থায় ক্ষমতায় আছে। এই মুহূর্তে প্রশাসনে জামাতের প্রচুর আধিক্য আছে, ছাত্র সংসদগুলো তারা জয়লাভ করেছে। এই মুহূর্তে দেশ জামাত চালাচ্ছে, ভালো চালাচ্ছে না খারাপ চালাচ্ছে, এটা হচ্ছে ইস্যু। তো ভোট যদি পিছিয়ে যায় জামাতের কোনো অসুবিধা নেই, জামাত ডিফ্যাক্টো অ্যান্ড ডিজুর ক্ষমতায় আছে। ভোট পিছিয়ে গেলে বিএনপির সমস্যা, কারণ বিএনপি ভাবছে তারা ভোটে গেলে যতটুকু সংসদীয় ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে তারা এখন তার থেকে অনেক কম পাচ্ছে। কিন্তু একটা জিনিস বিএনপি ইগনোর করছে, যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোট না করে, করতে না পারে, করতে না দেওয়া হয়, ভোটের দিন ভ্যান্ডালিজম হবে, কোনো সন্দেহ নাই। সেই ভ্যান্ডালিজমে ভোট কাস্ট হবে 10 থেকে 20%, এবং সেই 10 থেকে 20%-এর ভোটে প্রশাসন থাকবে জামাতের, আমরা দেখতে পাচ্ছি। এবং ভোট কাস্টিং জামাতের বেশি হবে, কারণ তাদের ভোটাররা ক্যাডার ভিত্তিক, কর্মী ভিত্তিক দল। সেই লো ভোট কাস্টিংয়ে কিন্তু বিএনপির ভোট কাস্টিং কম হবে, এবং এরকম একটি বিশ্রী ভোটে জামাত জয়লাভ করতে পারে, এটি অসম্ভব কিছু না। কিন্তু এখানে একটা বিষয় কাজ করছে। আমি একটা প্রশ্ন খুবই স্পষ্ট, যেমন আজকের কথাও যদি বলি যে দাবি যদি না মানা হয়, জামায়াত সহ 8 দল যে আন্দোলনের কথা বলেছে, তারা যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করবে যদি দাবিটা না মানা হয় 5 দফা। বিশেষ করে তারা আবার নভেম্বরের মধ্যে গণভোটের কথা বলছে। এইটা আসলে বাস্তবসম্মত কিনা, বা এই দাবিটা তারা কেন করছে? তারা যদি সরকার চালায় তাহলে তারা বললেই তো হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা আন্দোলন করছে, তারা এই সমস্ত দাবির কথা বলছে, এবং তারা এইটা না হলে পরের জাতীয় নির্বাচন ঠিকমতো হবে না বা করতে দেওয়া হবে না। ঠিক এই কথাটা কেন বলছে তাহলে? এই ব্যাপারটা প্রধান উপদেষ্টা যে জিনিসটি নিজেই সমাধান করে ফেলতে পারতেন 7-8 দিন আগে, যে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম গণভোট হবে না, জাতীয় ভোট হবে। উনি এটা রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য বলে দিলেন, এবং রাজনৈতিক দলগুলো আলোচনা না করে তাকে হুমকি দিলেন। এখন উনি হুমকির মাথায় স্বীকার করতে পারেন, ঠিক আছে গণভোট হবে, আগে আমি বাধ্য হলাম। তো পুরো জিনিসটার মধ্যে সরকারের যোগসাজশ আছে, সরকারের ইঙ্গিত আছে। এর আগেও আমরা দেখেছি সরকার যেটা করতে চায় সেটা জামাত বা এনসিপির মাধ্যমে বলিয়ে একটা আন্দোলনের পরিবেশ করে, সে আন্দোলনের মাধ্যমে সরকার এটা করে। এটা আগেও দেখেছি অনেক বিষয়ে। তো সেটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে, অ্যানার্কি বাড়ছে, সমাধান তো বাড়ছে না।
আর এই যে এত দাবি টাবি সবই তো একটা গোষ্ঠীর মধ্যে, এর বাইরে তো একটা বিশাল গোষ্ঠী আছে, তারা কি ভাবছে? সেই পক্ষের দিক থেকে দুটো আপনার কথার সাথে মিলছে না। যারা আমাদের এখানে অন্যান্য দলের প্রার্থী বা নেতাকর্মীরা আসেন, তারা যখন কথা বলছেন, তারা অভিযোগ করছেন উল্টো যে আওয়ামী লীগের যে ভোট সেইটা এবং আওয়ামী লীগের যে দুষ্ট চক্র, তাদের ভাষায় সেটি জাতীয় পার্টির উপরে ভর করেছে এবং তাদের সাথে আতাত আছে এবং তারা এই মাঠকে গোলযোগ করার চেষ্টা করছে, এই ধরনের অভিযোগ করছে। আমাদের শিশির মনির আমার খুব প্রিয় আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন, উনি বলেছেন রোজা আর পূজা একই। উনি গিয়ে বলেছেন সুরঞ্জিত সেনগুপ্তের প্রশংসা করেছেন ওনার নির্বাচনী আসনে। কেন করেছেন? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য করেছেন। মির্জা ফখরুল গতকালকে একটা স্টেটমেন্ট দিয়ে, যদি উনি কারেক্ট করেছেন, উনি কিন্তু সঠিক কথা বলেছেন যে ক্ষমতায় গেলে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করবেন। উনি মিথ্যা মামলা বুঝিয়েছেন, মিথ্যা মামলা অনেক হয়েছে, এটা আমি দেখেছি। তো এটা খুব অন্যায় কোনো কথা না, চমৎকার কথা। কেন বলেছেন? আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্যই বলেছেন। এবং মাঠ পর্যায়ে সেই বক্তব্যতে তিনি তো উইথড্র করেছেন, হ্যাঁ, চাপের মুখে উইথড্র করেছেন। তো আমি মনে করি ইভেনচুয়ালি আওয়ামী লীগের ভোট সবাই চাচ্ছে এবং অশুভ একটা রেস তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ইভেনচুয়ালি ভোট বয়কটের দিকে যেতে পারে, ভোট প্রতিহতের দিকে যেতে পারে। আওয়ামী লীগ কাউকেই ভোট দিবে না। যারা জাতীয় পার্টিকে, মানে আওয়ামী লীগ বয়কট বলতে আপনি বোঝাচ্ছেন যে আওয়ামী লীগের যারা কর্মী বা ভোটার আছেন, তারা ভোটার দিকে তারা নিরুৎসাহিত করতে পারে। এবং একটা একতরফা ভোট হলে এমনিতেও ভোট কাস্টিং খুব কম হবে। বিএনপির ভোটারও ভোট কিনতে যাবে না। একতরফা ভোট কেন? আওয়ামী লীগের ভোটারও কিন্তু একতরফা ভোটে ভোট কিনতে যেত না আগে। 14 সালে যায়নি, 18-তে যায়নি, 24-এ যায়নি। তো সেটা বিএনপির ক্ষেত্রেও হতে পারে। তো ফলে যেটি ঘটবে, এখন জাতীয় পার্টি যদি কোনো কারণে আওয়ামী লীগের কিছু ভোট পেয়েও থাকে সমর্থকদের, নট কর্মীদের, এটা তো অগণতান্ত্রিক কিছু না। আপনি এই গণতান্ত্রিক জিনিসটাকে কেন বাধাগ্রস্ত করবেন অগণতান্ত্রিকভাবে? এবং এটা একটা স্পেকুলেশন। ওই যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি বলেছিল জাতীয় পার্টি 100 আসন পেয়ে যাবে, ফারুক সাহেব বলেছিলেন, আমি লিখে দিচ্ছি জাতীয় পার্টি 100 আসন পাবে। তো যদি 100 আসন পেয়ে যায় গণতান্ত্রিকভাবে, তাতে তো বাধার কিছু নাই। কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের এ ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। এটি খুবই নাজুক পরিস্থিতি, দেশ খুব সেন্সিটিভ পর্যায়ে আছে। দেশের সামনের ভোটটি ইনক্লুসিভ হোক, এটাই জাতীয় পার্টি বা আমরা চাবো। কারণ আমরা দেখেছি অতীতেও ইনক্লুসিভ ভোট না হলে দেশের পরিণতি কি হয়। এখন যে বাস্তবতাটা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে যখন কোনো রাষ্ট্রীয় আয়োজনে বৈঠকে ডাকা হয় রাজনৈতিক দলগুলোকে, সেখানে আপনাদের উপস্থিতি আমরা দেখিনি কোনোটাতেই এখন পর্যন্ত। এবং ইসির যে সংলাপগুলো হচ্ছে, ইসির কাছে যে সমস্ত দাবি, সেটি আমরা আলোচনা করলাম। কিন্তু মাঠের যে প্রস্তুতি, সেটা যেমন বিএনপি বা অন্যান্য দলগুলো মাঠে প্রস্তুতি নিচ্ছে, আপনাদের অবস্থান কি? দেখুন, আমরা 40 বছর ধরে রাজনীতি করি, 9টা ভোটে অংশগ্রহণ করেছি। সব সংসদে আমরা ছিলাম, 15 ফেব্রুয়ারি ছাড়া। সংসদে জাতীয় পার্টি নাই, এটা একটা বড় ব্যতিক্রম হবে। আওয়ামী লীগ নাই, এটি একটি ব্যতিক্রম হবে। জাতীয় পার্টি নেই, এটি একটি ব্যতিক্রম হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ 30টি দল নাই, এটি বিশাল ব্যত্যয় হবে। এই বিশাল ব্যত্যয়ের সংসদ চলবে কিভাবে? ভারসাম্য থাকবে না, এটি ভারসাম্যহীন একটি সংসদ হবে, আগেও হয়েছে। তো সেই ভারসাম্যহীন সংসদ দেশ চালাতে পারবে না। তো আমরা মনে করি আমাদেরকে না ডাকাটা নির্বাচন কমিশনের একটি চাপে ছিল। তাদেরকে হুমকি দিয়েছে, তাদের খারাপ ভাষায় কথা বলেছে, ওই যে স্বৈরাচারের দোষর, কিছু হলেই স্বৈরাচারের দোষর বলে দিচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়েও নির্বাচন কমিশনকে সকল নিবন্ধিত দলকে ডাকতে হবে। তাদের স্টেক হোল্ডার, তাদের ক্লায়েন্ট কিন্তু এখন বিষয় হচ্ছে যে সেই যে তাদের সাথে ডাকা বা সরকারের সাথে যে বৈঠকগুলো, সেগুলো তো আমরা দৃশ্যতে দেখিনি। সেটা হচ্ছে সরকারের সাথে দলের যে সম্পর্ক, সেই জায়গাটা। আমি মাঠের জায়গাটা বলতে এটা জানতে চেয়েছি যে আপনাদের প্রস্তুতি, সাধারণ মানুষের কাছে যাওয়া কিংবা প্রার্থী বাছাই, এই ধরনের প্রস্তুতিগুলো বা নির্বাচন কমিশনে যে আপনার মনোনয়ন পত্র এরপরে তোলার যে ফর্মালিটিগুলো এরপরে ধারাবাহিকভাবে আসবে, সেগুলোতে আপনারা মানে অ্যাপ্রোচ করবেন। না ডাকার মাধ্যমে বর্তমান সরকার প্রশাসনকে একটা মেসেজ দিয়েছে যে জাতীয় পার্টি একটা কোয়াসি ব্যান দল, সেমি ব্যান দল, এবং প্রশাসন আমাদেরকে সেভাবেই ট্রিট করছে। কিন্তু খাতা কলমে কিছু বলেনি, কিন্তু কাগজে কলমে তাই মিন করেছে। তো এর মাধ্যমে আমরা মনে করি দেশে নিরপেক্ষতা এই সরকার হারিয়েছে। নির্বাচন কমিশনও তাই করেছে এতদিন, সামনেও যদি করে তাহলে আমরা ভোটে যাওয়ার বিষয়ে খুবই সন্দিহান। কারণ আপনি যখন আমাকে ব্যানের তালিকায় দিয়ে দিচ্ছেন কার্যক্রমের মাধ্যমে, আমি ভোটে গিয়ে কেন নিজের নেতাকর্মীকে একটি বিপদে ফেলবো, কেন আমার প্রার্থীকে বিপদে ফেলবো? বোঝাই যাচ্ছে একটা নিয়ন্ত্রিত ভোট হবে। শেখ হাসিনার আমলেও দেশের সমস্যা ছিল, উনি ভোট নিয়ন্ত্রণ করে তারপর ভোট দিতেন। বর্তমানেও সরকার বা জামাত বা বিএনপি বা অন্যরা ভোট নিয়ন্ত্রণ করে ভোট দিতে যাচ্ছে। সেই ভোটে জাতীয় পার্টি যাবে কি না, ইয়েট টু সি। কিন্তু আমরা মনে করি জাতীয় পার্টি একটি প্রাচীন দল হিসাবে, 40 বছর পুরনো দল হিসাবে তাকে নির্বাচন কমিশনের ডাকা উচিত।
এবং আমাদের অভিজ্ঞতা। কিন্তু এখন পর্যন্ত ডাকেনি, যদি আর না ডাকে তাহলে কি আপনারা নির্বাচন কমিশনে ফর্ম তুলতে বা প্রার্থিতা ঘোষণা এগুলোর পথে এগোবেন নাকি করবেন না? আমরা সেক্ষেত্রে ভোটে অংশগ্রহণে অবশ্যই নিরুৎসাহিত বোধ করবো, কারণ আমাদের যদি এখানে না ডাকে হয়তো জেলাতেও ডাকবে না, উপজেলাতেও ডাকবে না, তখন আমাদের প্রার্থী ভোট করবে কিভাবে? হ্যাঁ, নিরুৎসাহিত বোধ করবেন, কিন্তু আপনারা উদ্যোগ নেবেন কিনা? না, আমরা উদ্যোগ তো নেওয়ার কিছু নাই, কারণ এখানে তো শপথ নিয়েছে নির্বাচন কমিশন। শপথ তো জাতীয় পার্টি নেয়নি, শপথ নিয়েছে নির্বাচন কমিশন। দায় নির্বাচন কমিশনের, ইতিহাস লেখা হবে নির্বাচন কমিশন কি করেছে। জাতীয় পার্টি নির্বাচন কমিশনে আগ বাড়িয়ে গেছে কিনা এটা ইম্পর্টেন্ট না, জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন ভোটে নিতে পেরেছে কিনা এটার উপর নির্ভর করবে নির্বাচন কমিশনের সাফল্য এবং সরকারের সাফল্য। তো সেটা যদি নির্বাচন কমিশন না করে, সরকার না করে, তাহলে বুঝতে হবে তাদের সুষ্ঠু ভোটের কোনো সঠিক উদ্দেশ্য কখনোই ছিল না। কিন্তু তারা যদি না ডাকে তাহলে আপনারা নির্বাচনে এবারে অংশগ্রহণ করছেন? তারা না ডাকলে আমরা নির্বাচনে অবশ্যই উৎসাহিত বোধ করব না, কিন্তু সেটি আমাদের প্রেসিডিয়াম মিটিং, তৃণমূলের মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু এখন পর্যন্ত আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, মানে আপনাদের দিক থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এবারে আসি সবশেষ শুরুটা আমরা যেখান থেকে করেছিলাম, 13 নভেম্বরকে ঘিরে বা একটা রায়কে ঘিরে, আসলে এই ধরনের তো আসলে অনেকগুলো মামলা রয়েছে আপনি জানেন। এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং কর্মসূচি মোকাবেলা করে এখন একের পর এক এই সরকারের 3টে ম্যান্ডেট ছিল: বিচার, নির্বাচন এবং সংস্কার। তো সংস্কার নিয়েও মাঝপথে এবং বিচারের রায় ঘোষণার তারিখ দেওয়ার আগে যদি এরকম শুরু হয়, একের পর এক কর্মসূচি এরকম চলতে থাকে, তাহলে এইটা আপনার মনে হয় কিনা যে নির্বাচনের আগে আরও সমস্যা তৈরি হবে? আমি দুটো আপডেট করতে চাই। আজকে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসভবনের সামনে একটা রেড করা হয়েছে এবং সেখানে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা জমায়েত করছিল, কোনো একটা নাশকতা করবে এরকম। এছাড়াও কয়েকটা আপনি দেখবেন যে ধোলাইপাড়ে বাসে আগুন, সন্দেহ হলো আমিনবাজারে তল্লাশি, যাত্রীদের ব্যাগ মুঠোফোন চেক, এরকম একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা ধারাবাহিকতা কিনা এবং আগামীকাল বা পরশুদিন আরও বাড়বে কিনা? আমার মনে হয় অবশ্যই আওয়ামী লীগের উপর একটি স্টিমুলার আসবে এবং অনেকেই অ্যারেস্ট হবে, কোনো সন্দেহ নাই, এবং সেখানেও অনেক মিসক্যারেজ অফ জাস্টিস হবে। আওয়ামী লীগের আমল হয়েছিল, যারা জড়িতরা তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদের কাছে টাকা পয়সা নেওয়া হবে, অজ্ঞাতনামা প্রচুর আসামিকে দেওয়া হবে, জেল গেটে অ্যারেস্ট করা হবে। এর ফলে কোর্ট পাড়া একটা টেনশন হবে, রাষ্ট্র কাঠামোতে চিট ধরে যাবে। গতকালকে যে রায়টি দেওয়া হবে গণহত্যার জন্য শেখ হাসিনার যে বিচারটি হয়েছে, ন্যায় বিচারের পক্ষে আমরা সবাই। তবে পৃথিবীতে খুব সম্ভবত, আমি না জেনে বলতে পারবো না, নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, এগুলো যেগুলো হয়েছিল এগুলো সবই কিন্তু ইন প্রেজেন্স হয়েছিল। এই প্রথম বা খুব ফিউ হয়েছে যেখানে অ্যাবসেন্সিয়া ট্রায়াল হলো। শেখ হাসিনার ট্রায়ালটা অ্যাবসেন্সিয়া হলো, এটা আইনে কোনো বিধান ছিল না। আচ্ছা, আইনে শেখ হাসিনার পতনের পরে আইনে সংশোধন আনা হয়েছে যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল করা যাবে। সাধারণত একটা ঘটনা ঘটার পরে, একটা অপরাধ ঘটার পরে তার অপরাধকে নিয়ে কোনো অ্যামেন্ডমেন্ট করা যায় না, কিন্তু যেহেতু এটা যুদ্ধাপরাধী অপরাধ বা ক্রাইম এগেন্সট হিউম্যানিটি, এটা আর্টিকেল 47-এ বলা আছে মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হলেও সেটা অবৈধ হবে না, আনকনস্টিটিউশনাল হবে না। এটা খুব এক্সেপশনাল, কিন্তু এই সময়ের মধ্যে অনেকগুলো আইন করা, 4বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, 4টাই কিন্তু আসামির এগেনস্টে। একটা হচ্ছে সংগঠন হিসেবে আপনি আওয়ামী লীগ ব্যান করতে পারবেন, এটার একটা ধারা আনা হয়েছে, কেউ ডিসমিস হয়ে যাবে যখনই আপনি আপনার বিরুদ্ধে চার্জ হবে, আপনি ডিসমিস হয়ে যাবেন। তারপর হলো আরেকটা সাক্ষীগত কিছু ব্যাপার আনা হয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্ট আনা হয়েছে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যদি আপনার বিরুদ্ধে কেউ চার্জশিট দেয় তাহলে আপনি আর ভোট করতে পারবেন না, অর্থাৎ আপনি বিচারের আগেই তাকে শাস্তি দিয়ে দিচ্ছেন, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো এটাও পৃথিবীর কোথাও আছে বলে আমি জানি না। তো এগুলো সবই কিন্তু করা হচ্ছে আওয়ামী লীগ ভোটে আসলে বা আওয়ামী লীগের লোকজন ভোট করতে পারে এমন একটি মাথায় রেখে। তাহলে আওয়ামী লীগকে ভোটে কিন্তু সবাই ভয় পাচ্ছে। কিন্তু অন্য কোনো প্রার্থী, যেমন আমি একজনের কথা বলি যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, তাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আজকে আপিল বিভাগের চেম্বার আদালত। এটিকে আপনি যে ধারাবাহিকতার কথাগুলো বলছিলেন সেটারই ধারাবাহিকতা মনে করেন কিনা? না, ওনার তো যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের মামলা না, ওনার নর্মাল ক্রিমিনাল মামলা। উনি একজন নারী এবং এলাকায় বেশ জনপ্রিয় এবং অল পার্টি জনপ্রিয়তা তার আছে, এবং একটা পর্যায়ে মূল আওয়ামী লীগের বাইরেও তিনি ভোট পেতেন, মূল আওয়ামী লীগ তার বিরুদ্ধেই ছিল একটা অংশ। তো ওনার ব্যাপারটা অবশ্যই সরকারের ব্যতিক্রমভাবে দেখা উচিত। আপনি যদি একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান তাহলে কিছু মানুষকে তো রাখতে হবে যাদের অল পার্টি অ্যাকসেপ্টেন্স আছে, যাদের সাথে কথা বলা যাবে, যাদেরকে নিয়ে একটা সেটেলমেন্ট করা যাবে। তো সেই পদগুলো তো বন্ধ করে দিলে হবে না।
আমরা আলোচনার শেষ প্রান্তে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে আগামীকালকের পরিস্থিতিটাকে আপনি রাজনীতিবিদ হিসেবে এবং যতটা ক্লোজলি অবজার্ভ করেন তাতে কি রকম ধারণা পান? কারণ এর শুরুটা হয়েছিল, আপনি দুটো ক্লু দিতে চাই। এটি হচ্ছে যে গত 2 দিন আগে ঠিক সকালবেলা যখন সাধারণত ঢাকা শহরের মানুষ এরকম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে না, তখন আমরা দেখেছি দুটো জায়গায়, একটি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মিরপুরে এবং মোহাম্মদপুরে আরেকটি, সেটি আরেকজন উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর উপদেষ্টা ফরিদা আক্তারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠানের সামনে, যেটি প্রবর্তনের নামে পরিচিত মানুষের কাছে। এই যে জায়গাগুলো, এইটা কোনো ইঙ্গিত দেয় কিনা আপনার কাছে যে দুটো উপদেষ্টা প্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ দিয়ে শুরু? দেখুন, তাদের 61টি প্রতিষ্ঠানের সামনে ককটেল ফাটালেই বা কি যায় আসে, তারা রাষ্ট্র ক্ষমতায় আছে। এগুলো একটা মেসেজ দেওয়া হচ্ছে, এটা কতটুকু আওয়ামী লীগ বাড়াবে বা কতটুকু আন্দোলনকারীরা বাড়াবে এটা আমরা বলতে পারি না। অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মেস আপ করে ফেলে। কিছুটা 75-এ হয়েছিল, আর 24-এ তো পুরোপুরি মেস আপ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যখন অপোজিশনে থাকে, ইভেন পাকিস্তান সময় থেকে এ পর্যন্ত, তারা এক্সট্রিমলি রেজিলিয়েন্ট একটা দল, এবং তারা আন্দোলন করতে পারে, করতে জানে, আন্দোলন করেছে। এবং এদেশে যতগুলো আন্দোলন হয়েছে 72-এর পরে 24-এর আন্দোলনটা বাদ দিলে প্রত্যেক আন্দোলনেই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছিল। আওয়ামী লীগের পার্টিসিপেশন ছিল বলে জুলাই ঘোষণায় 90 সালই বাদ দিয়ে দিয়েছে। এটা ভালো, এটা জাতীয় পার্টির বিরুদ্ধে ছিল, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ শব্দটা লিখতে হবে বলে ওটা চ্যাপ্টারটাই মনে হয় বাদ দিয়ে দিয়েছে। তো আওয়ামী লীগকে অপোজিশনে থাকলে ইগনোর করা খুব কঠিন, আর ব্যান করে দিলে ন্যাচারালি আপনি তাকে ট্রেস করতে পারবেন না। আপনি যদি আজকে ব্যান না করতেন, আজকেই পার্টি অফিসে তাদেরকে যেতে পারতেন, পুলিশ যেতে পারতো বা অ্যারেস্ট করতে পারতো। এখন কাকে কোথায় আপনি কিভাবে অ্যারেস্ট করবেন? আপনি দেখা যাবে কিছুদিনের মধ্যে বিএনপির লোক অ্যারেস্ট করবেন ভুলে, পরে দেখবেন তারা বিএনপির লোক, এটা হবে। কিন্তু যদি তার দৃশ্যমান থাকে তখন আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তার উপর কন্ডিশন ইম্পোজ করতে পারবেন। অদৃশ্য শক্তিকে তো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আপনি এই মুহূর্তে মনে করেন কিনা যে সেমি ব্যান, আপনি যেটা বললেন যে অলিখিতভাবে এরকম জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এই ধরনের আতঙ্কের একটা পরিবেশ আছে কিনা? জাতীয় পার্টি সম্পূর্ণভাবে শান্তিকামী একটি দল। জাতীয় পার্টি কখনোই ভ্যান্ডালিজম বা কোনো উগ্রবাদে জড়ায়নি। জাতীয় পার্টি এ ধরনের আতঙ্কে এখন ভুগছে না। তো যদি জাতীয় পার্টির লোকজনকে টর্চার করা হয়, এটি সর্বোচ্চ লেভেলের মিসক্যারেজ অফ জাস্টিস, মানবাধিকারের তীব্র বিপর্যয় ঘটবে। এবং আমাদের কয়েকজন কর্মী 1.5 বছর জেলে ছিল, অনেকদিনই জেলে ছিল, জামিন হচ্ছিল না, একই রকম জামিন হয় আবার তাদেরকে মামলায় দেয়। এখনকার পরিস্থিতি আমি শেষ করে দিচ্ছি, এত ভয়াবহ পরিস্থিতি, তুচ্ছ মামলায় তুচ্ছ নেতাকর্মীরা জেলে আছে, তাদের যখন জামিন হয়ে যায়, তাদের জামিন মানে জেল গেট থেকে বের হওয়ার আগে 10-12টি সংস্থায় তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে জেল থেকে বের করার জন্য। আচ্ছা। এবং সেখানে অনিয়ম হচ্ছে, এবং জামিন হওয়ার পরও আবার তাকে আরেকটি মামলায় দেওয়া হচ্ছে, কোনো রাষ্ট্রীয় স্বার্থে না, স্থানীয়ভাবে স্থানীয় এজেন্সিগুলো দিচ্ছে। এবং সেখানে ব্যাপক টাকা পয়সা লেনদেনের অভিযোগ আমরা পাচ্ছি। এগুলো সুপ্রিম কোর্টকেও দেখতে হবে, সরকারকেও দেখতে হবে, কারণ এই মিসক্যারেজ অফ জাস্টিসের দায় তো সরকারের উপর চলে আসবে। তো সরকার কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না? সরকার যদি অবজেকশন দেয় তাহলে অনেককে জামিন দেওয়া হবে না, কিন্তু সরকার অবজেকশন দেয়নি বা জামিন হয়েছে বাধা দেয়নি, কিন্তু লোকালি তাকে জেল গেটে আটকানো হচ্ছে। এরকম আমরা অনেকগুলো কেস পেয়েছি জাতীয় পার্টিরও, ইভেন জাতীয় পার্টির হয়েছে, সবারই হয়েছে, জাতীয় পার্টির হয়েছে। তো সেগুলো তো সরকারকে, এই সরকার যদি এইটুকু ন্যায় বিচার স্থাপিত না করতে না পারে, সুষ্ঠু ভোট কীভাবে করবে? অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। দর্শক, আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 13 নভেম্বর ঘিরে যে উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে সেটি নিয়ে আলোচনা, একই সাথে আগামী নির্বাচন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে আমরা আলোচনা করেছি। রাজনৈতিক এমন বিশ্লেষণ এবং আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। দর্শক, আজ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।